হ্যালো এভরিওয়ান, আজকে মহাভারতের পার্ট 2টা নিয়ে ডিসকাস করব। এর আগের ভিডিওতে আমি পার্ট 1 নিয়ে ডিসকাস করেছি এবং সেখানে দ্বন্দ্বনীতি, কিংশিপ, তারপরে রাজধর্ম সম্পর্কে আলোচনা করেছি। আজকে মহাভারতের সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব, যেখানে ল অফ গভর্নেন্স মহাভারত অনুসারে কীরকম ছিল, বা নারদ এবং যুধিষ্ঠিরের মধ্যে যে কথোপকথনটা হয়েছিল তাদের মধ্যে, তো সেখান থেকে অ্যাকচুয়ালি একজন প্রকৃত রাজা কীরকম হয় বা একটা রাজ্য পরিচালনা করার জন্য কীরকম হওয়া দরকার, সেই বিষয়ে তাদের মধ্যে যে কনভারসেশনটা হয়েছিল সেই সম্পর্কে আজকে আমাদের আলোচনা। আজকে আমি সেই দিকটা নিয়েই আলোচনা করব। তো ফার্স্টে ল অফ গভর্নেন্স, অর্থাৎ মহাভারত অনুসারে সেখানে সেই সময় আইন শৃঙ্খলা কীরকম ছিল সেখানে সে এটাই বলেছে। ফার্স্ট পয়েন্ট বলছে, অ্যাকর্ডিং টু মহাভারত ল অ্যান্ড গভর্নেন্স আর দ্য ইনস্ট্রুমেন্টস ফর প্রোটেকশন। অর্থাৎ মহাভারত অনুসারে আইন ও শাসন হলো সুরক্ষার যন্ত্র, অর্থাৎ আইন এবং শাসনকে সুরক্ষার যন্ত্র বলেছে মহাভারত অনুসারে। তারপর বলছে, দ্য ইম্পর্টেন্স অ্যান্ড মিনিং of protection requires a set of law and governance which create social and economic condition wherein people live in society without fear. তো এখানে বলছে যে সুরক্ষার গুরুত্ব বা অর্থের জন্য প্রয়োজন হচ্ছে আইন ও শাসনের প্রতিষ্ঠা করা, যা এমন সামাজিক ও অর্থনৈতিক অনুসারে বা অবস্থার এমন একটা অবস্থার সৃষ্টি করে যেখানে মানুষ সমাজে নির্ভয়ে বসবাস করতে পারে। অর্থাৎ যে কোনো রাজ্যে বা এখনকার সময়ে যে কোনো রাষ্ট্রে ওর প্রকৃত বা রাষ্ট্রের প্রকৃত যেটা ধর্ম সেটা হচ্ছে সেখানে এমনভাবে আইন শৃঙ্খলা বা অর্থনৈতিক বা পলিটিক্যাল চারিদিকের যে সমাজটাকে এমনভাবে তৈরি করতে হবে যেখানে জনগণ যাতে সুরক্ষিতভাবে থাকতে পারে, তাহলে সেটাকে প্রকৃত রাষ্ট্র বলা হবে, সেটাই বলছে। সেকেন্ড পয়েন্ট বলছে, মহাভারত এনজয়েন্স আপন দ্য কিং টু ক্রিয়েট সোশ্যাল অ্যান্ড ইকোনমিক কন্ডিশন নট অনলি অফ ফ্রিডম ফ্রম ফিয়ার বাট মোর পজিটিভলি অফ হিউম্যান ফ্লারিশিং। অর্থাৎ মহাভারতে রাজার প্রতি নির্দেশ দিয়েছেন যে সামাজিক ও অর্থনৈতিক এমন অবস্থা তৈরি করে যে শুধু ভয় থেকে মুক্তি নয়, বরং মানুষের ইতিবাচক উন্নতিরও বিকাশ ঘটাতে হবে। অর্থাৎ সেকেন্ড পয়েন্টে এটাই বলছে যে মানুষের বা জনগণের তার রাষ্ট্রে বা সেই রাজ্যে বসবাস নির্ভয়ে বসবাস করার সাথে সাথে সেই দিকটারও লক্ষ্য রাখতে হবে, ইতিবাচক দিকটা, যেখানে মানুষ যাতে উন্নতশীল হয়ে ওঠে বা উন্নততর হয়, তার বিকাশের জন্য যা যা করা প্রয়োজন একটা রাষ্ট্রনেতা বা রাষ্ট্রের যে পরিচালক যারা থাকবেন তাদেরকে সেই দিকটাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, সেটাই বলছে। থার্ড পয়েন্ট বলছে, ইন মহাভারত প্রিন্সিপাল অফ গভর্নেন্স রিকোয়ার্স দ্য স্টেট টু বি কমিটেড টু সোশ্যাল কনসার্ন উইথ নিড টু বি কমিটেড টু সোশ্যাল কনসার্ন হুইচ নিড টু বি অ্যাটেন্ড ফর ক্রিয়েটিং অ্যান অহিংসক সোসাইটি। অর্থাৎ এখানে বলেছে যে মহাভারতে শাসনের নীতিগুলি রাজ্যকে সামাজিক উদ্বেগের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়া প্রয়োজন, যা অহিংসক সমাজ গঠনের জন্য মুখ্য ভূমিকা পালন করে। অর্থাৎ সমাজটা যেটা তৈরি হবে সেটা কোনো হিংসাপূর্ণ নয়, অহিংসকভাবে সমাজ গড়ে তোলার পক্ষে অনেকটাই ভূমিকা পালন করে। তারপর হচ্ছে, দ্য ইনস্টিটিউশন অফ দ্য স্টেট হ্যাভ টু কন্টিনিউয়াসলি ভিজিলেন্ট ফর কিপিং অর্ডার অ্যান্ড কিউবারিং ভায়োলেন্স। অর্থাৎ এখানে বলছে যে শৃঙ্খলা বজায় রাখতে এবং সহিংসতা নিয়ন্ত্রণের জন্য রাজ্যের অন্তর্দৃষ্টিকে ক্রমাগত সতর্ক থাকতে হবে। অর্থাৎ অহিংসাযুক্ত সমাজের গঠনের কথা এখানে বলা হয়েছে, যে কোনো হিংসাযুক্ত নয়, অহিংসাযুক্ত। কারণ অহিংসাই কেবলমাত্র সমাজে উপলব্ধি করা যায় যেখানে বিশ্বাস, বন্ধুত্ব এবং যত্নশীলতা মানুষের বন্ধনের উপাদান রয়েছে। অর্থাৎ অহিংসা বা সেখানেই ফিল করতে পারে মানুষ যেখানে বিশ্বাসের মর্যাদা থাকবে, বন্ধুত্ব, তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ যত্নশীলতা এবং মানুষের মধ্যে একটা কম্বিনেশন থাকবে বা বন্ধন থাকবে, তখনই মানুষ কিন্তু অহিংসতা এরকম নন ভায়োলেন্স যেটাকে বলছে সেটা ফিল করতে পারবে। তাছাড়া এর ব্যতীত যদি কোনো কিছু থাকে তাহলে সেটা হিংসাত্মক রাজ্য রূপেই পরিণত হবে। ফোর পয়েন্ট বলছে, অ্যাকর্ডিং টু মহাভারত ইজ টু ক্রিয়েট কন্ডিশন ফর ফ্রিডম ফ্রম ফিয়ার of violence. In other words, its purpose lies protecting the small fish from the big fish, keeping in mind that in the process that state does not itself become the big fish
হুইচ উইল লিড টু অপারেশন অ্যান্ড টেরর রেজাল্টিং ইন অধর্ম বাই দ্য স্টেট। অর্থাৎ মহাভারত অনুসারে রাজ্যের মূল উদ্দেশ্য হলো সহিংসতার ভয় থেকে মুক্তির শর্ত তৈরি করা। অন্য কথায় এটাকে বলেছে যে এর উদ্দেশ্য হলো ছোট মাছগুলিকে বড় মাছ থেকে রক্ষা করা। অর্থাৎ এখানে বলতে চেয়েছে যারা প্রভাবশালী ব্যক্তি থাকবে, একটা সমাজে সব রকমের ক্যাটাগরির মানুষ থাকে, তো যারা অনেক ক্ষমতা সম্পন্ন বা প্রভাবশালী যারা ব্যক্তি, তারা সবসময় তাদের থেকে নিচু যারা কমিউনিটিটা থাকে তাদেরকে সবসময় শোষণ করে। তো একটা সম্পূর্ণ যে এটা তৈরি হবে, একটা প্রকৃত রাজ্যটা তৈরি হবে, সেখানে বলা হয়েছে যে সেই রকম প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে যে ছোট সম্প্রদায়ের মানুষ যারা থাকবে তাদেরকে সর্বদাই রক্ষা করতে হবে, সেটাই বলছে, বা রক্ষা করা দরকার। এবং যে আরও বলেছে যে যাতে এই প্রক্রিয়া রাজ্য নিজেই না রাঘব বোয়াল হয়ে যায়। তাহলে আবার বলেছে যে রাজ্য যদি নিজেই রাঘব বোয়ালের মতো হয়ে যায়, অর্থাৎ এক রাজ্যর উচিত যে একটা প্রভাবশালী যারা ব্যক্তি বা বড় ক্ষমতা সম্পন্ন যারা লোক যারা থাকে, মানুষ থাকে, তাদের হাত থেকে ছোটদের বাঁচানোর চেষ্টা করা রাজ্যের দরকার। কিন্তু রাজ্যই যদি রাঘব বোয়াল হয়ে যায় তাহলে সেই রাজ্যে সবসময় অধর্ম এবং সন্ত্রাসের দিকে অগ্রসর হয়, বা মানুষ নিপীড়িত অবস্থায় সেই রাজ্যে বাস করে আর কি। তো এখানে রাজ্যকে সেই দিকটাকে লক্ষ্য অবশ্যই রাখতে হবে এবং আইন শৃঙ্খলাটাকে সেইভাবেই প্রতিষ্ঠা করতে হবে, সেটাই বলছে। তারপর হচ্ছে নারদ ডায়ালেক্টস, অর্থাৎ এখানে নারদ এবং যুধিষ্ঠিরের মধ্যে যে কনভারসেশন হয়েছিল বা কথোপকথন হয়েছিল সেই বেসিসেই এই পয়েন্টগুলো রয়েছে। তো ফার্স্ট পয়েন্ট বলছে মহাভারত ইজ দ্য epitome of social and political power where things are well governed in the consideration to the effective use of dialect। অর্থাৎ মহাভারত হলো সামাজিক ও রাজনৈতিক শক্তির প্রতীক, যেখানে উপভাষার কার্যকর ব্যবহার বিবেচনা করে তা পরিচালিত হয়। অর্থাৎ এখানে বলেছে যে সামাজিক এবং রাজনৈতিক শক্তির প্রতীক হিসাবে এখানে মানে তুলে ধরা হয়েছে, এবং শাসক বা এমন একটা শাসন উপভাষার কার্যকর করা বা বিবেচনা করা যেটা হয় যাতে তা ভালোভাবে পরিচালনা করা যায় আর কি। সেকেন্ড পয়েন্ট বলছে অন গ্রেট ডায়লগ ইজ বিটুইন নারদ অ্যান্ড কিং যুধিষ্ঠির। অর্থাৎ এখানে নারদ এবং যুধিষ্ঠিরের সংলাপ বা কথোপকথনের কথা বলা হয়েছে। নারদ asked many questions one after another and never waiting for any answer. This method implies the questions are rhetorical. Their purpose is not to see if Yudhishthir knows the answer, but only to remind him of their relevance and complexity. অর্থাৎ এখানে যেহেতু এটা নারদ এবং যুধিষ্ঠিরের মধ্যে কথোপকথন এর কথা বলা হয়েছে, সেখানে নারদ একের পর এক প্রশ্ন কিন্তু যুধিষ্ঠিরকে করছে, অর্থাৎ মানে কিন্তু কোনো উত্তরের আশা তিনি করছে না। এখানে বলছে যে যুধিষ্ঠিরকে কিন্তু নারদ অনেক কোশ্চেনের পর কোশ্চেন করেই যাচ্ছে, কিন্তু কোনো উত্তরের আশা করছে না, সেটাই বলছে। কারণ কি? কারণ হিসাবে বলছে যে আর এই পদ্ধতি থেকে জানা যায় যে প্রশ্নগুলি ছিল অলঙ্কারমূলক এবং তাদের কথাবার্তা বা তাদের আলাপ আলোচনাটা এইরকম, মানে নারদ যেহেতু উত্তরের আশা করছে না, তার মানে তারা সংলাপ অনুসারে বা একটা অলঙ্কার হিসাবে কথা বলছে, বা তাদের কথাটা পুরো অলঙ্কার বেসিসে বা সম্পূর্ণভাবে যে মানে প্রস্ফুটিতভাবে যে কনফার্মেশনভাবে উত্তর দিচ্ছে সেটা না। দুজনে অলঙ্কারমূলক কথা বলছে, কথোপকথন করছে এবং তাদের আনসার এবং এ দিচ্ছে, সেটাই বলছে যে তাদের মধ্যে কথোপকথনের কথাটা বলা হয়েছে। তারপর বলছে নারদ অ্যাস্কড যুধিষ্ঠির, এবং নারদ যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করলেন। তো এখানে নারদ এবং যুধিষ্ঠিরের মধ্যে কথোপকথন শুরু হওয়ার আগে কিছু একটা গল্প এখানে তুলে ধরা হয়েছে। সেটা হচ্ছে যে মহাভারতের গল্প, যে কি কারণে নারদ এবং যুধিষ্ঠিরের মধ্যে কথোপকথনটা শুরু হলো, বা নারদ কিসের জন্যই বা যুধিষ্ঠিরের কাছে এলো, সে ব্যাপারটার জন্য একটা গল্পের এখানে তুলে ধরা হয়েছে। তো সেই গল্পটা হচ্ছে এটাই যে পাণ্ডব এবং কৌরব তাদের দুজনের মধ্যে কিন্তু সবসময় প্রতিদ্বন্দ্বী লেগেই থাকতো, বা তাদের মধ্যে কোনো রকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে না, কিন্তু তারা একে অপরের ভাই ছিল। কারণ পাণ্ডব এবং কৌরবের বাবা পাণ্ডু এবং ধৃতরাষ্ট্র এরা কিন্তু দুজনেই আপন ভাই, মানে নিজেরই ভাই ছিল, এবং তাদেরই পুত্র এরা ছিল, পাণ্ডব এবং কৌরব তাদেরকে বলা হতো। তো তাদের মধ্যে যে সবসময় প্রতিদ্বন্দ্বী বা ঝামেলা এরকম যে পরিস্থিতি তৈরি হয়েছিল তারও একটা কারণ রয়েছে, বা মহাভারতের যে
সব থেকে ভিলেন হিসাবে যাকে ধরা হয় সে হচ্ছে শকুনি বলে, শকুনি মামা যাকে বলা হয় সে। তো শকুনি মামা এই জন্য এটা করেছিল, এরও একটা কারণ আছে। কারণ হচ্ছে যে মহাভারতের আরেকজন সব থেকে বীর যোদ্ধা যিনি হচ্ছেন ভীষ্ম, যাকে বলা হয় ভীষ্ম নাম, তিনি হচ্ছেন শান্তনুর সন্তান ছিলেন, অর্থাৎ গঙ্গার পুত্র ছিলেন। তো সেই শান্তনু বা শান্তনুর ছেলে ভীষ্ম, সে অনেকটাই শক্তিশালী ছিল এবং তার শক্তির বলে সে যা কিছু, বা সেই সময় সব থেকে বড় রাজ্য কিন্তু হস্তিনাপুর ছিল, বা এই মহাভারতের যে যুদ্ধের যে পরিবারের কথা বলা হয়েছে সেই পরিবারটা হস্তিনাপুর বা হস্তিনাপুরে ছিল সেই রাজ্যে। তো চন্দ্রবংশ অ্যাকচুয়ালি সেটা হস্তিনাপুরে ছিল। তো সেই ভীষ্ম অনেকটাই শক্তিশালী ছিল এবং এদের সাম্রাজ্যটা অনেকটাই বড় ছিল। তো ভীষ্ম তার ক্ষমতা বলে সব কিছু করতো। তো ধৃতরাষ্ট্র অন্ধ ছিল। ধৃতরাষ্ট্র, এই দুর্যোধন দুঃশাসন যে কৌরব, তাদের বাবা ধৃতরাষ্ট্র তিনি অন্ধ ছিলেন এবং যার জন্য অনেকটাই, কিন্তু অন্ধ থাকা সত্ত্বেও কিন্তু তার অনেক ক্ষমতা ছিল, ঠিক আছে, কিন্তু একটাই কি জন্মগত সে অন্ধ ছিল। তো তার জন্য যে তার বিবাহ করার জন্য ধৃতরাষ্ট্র গিয়েছিলেন না। আগেকার যুগে কিন্তু রাজাদের মেয়ের বিয়ে হলে বা রাজকন্যার বিয়ে হলে একটা স্বয়ংবর ডাকা হতো, বা স্বয়ংবরের মাধ্যমে একটা প্রতিযোগিতা রাখা হতো। সেখানে তারা যদি সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা সেই প্রতিযোগিতাকে পাস করতে পারতো বা সেই এটাকে করতে পারতো, তাহলে তার সঙ্গে তার বিবাহ দেওয়া হতো। তো ধৃতরাষ্ট্র না গিয়ে ভীষ্ম গিয়েছিল সেখানে। তো ভীষ্ম সেখানে যাওয়ার পর সেই গান্ধারীর সঙ্গে ধৃতরাষ্ট্রের বিবাহ দিয়ে দেয়। তো সেই সময় শকুনি কিন্তু সেখানে ছিল না, গান্ধার রাজ শকুনি যাকে বলা হয় সে ছিল না। তারপরে যখন জানতে পারলো যে তার প্রিয় বোনের বিবাহ একজন অন্ধ মানুষের সঙ্গে হয়েছে, তখন সে অনেকটাই রেগে গেছিল এবং সে প্রতিজ্ঞা নিয়েছিল যে হস্তিনাপুরের ধ্বংস করেই সে ছাড়বে। তার জন্যই কিন্তু ছোটবেলা থেকেই কৌরব অর্থাৎ দুর্যোধন দুঃশাসন এবং তার 100 ভাইয়ের মনে সবসময় শকুনি তাদের মনে এতটাই বিষ ঢুকিয়ে দিয়েছিল তাদের প্রতি, মানে পাণ্ডবদের প্রতি, যে তাদের মধ্যে কোনো সময় কোনো বন্ডিং থাকতোই না, তাদের মধ্যে একটা প্রতিযোগিতা লেগেই থাকতো, ঠিক আছে। তো সেই অনুসারে এক সময় এরকম যখন তাদের মধ্যে যুদ্ধ ঝামেলা লেগেই থাকতো, তো এক সময় অর্জুন খণ্ডপ্রস্থ নামের একটা জায়গা ছিল যেখানে অনেক এক ধরনের পাখি এবং অসুর গন্ধর্ব এরা বাস করতো সেখানে। তো সেখানে বাস যখন করতো তখন সেখানে একটা অগ্নি বা আগুন লেগে গেছিলো সেই জায়গাটাতে, ভয়ঙ্কর একটা আগুন। তো সেখানে তাদের বাঁচানোর জন্য অর্জুন এসেছিল এবং অর্জুন তাদের বাঁচিয়েছিল এবং তাদের মধ্যে তারা অর্জুনের প্রতি কৃতজ্ঞ ছিল, ঠিক আছে, সেই খণ্ডপ্রস্থতে। তো এক সময় তাদের মধ্যে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যখন এরকম ঝামেলা চলে যাচ্ছিল, তখন তাদের মানে পিতৃ যারা মানে ছিল আর কি, ওদের মাথার উপরে গুরুজন যারা, যেমন ভীষ্ম ছিল, ধৃতরাষ্ট্র ছিল, বা অন্যান্য মন্ত্রীবর ছিল, বিদুর ছিল। তো এরা ডিসাইড করলো যে তাদের এত বড় যে রাজ্যটা রয়েছে হস্তিনাপুরের রাজ্য, সেটাকে ভাগ করে নেবে। তো ভাগ করার ফলে এটাই করলো যে এদেরকে খণ্ডপ্রস্থ, যেটা একদম জঙ্গলের দিকে একটি বা হস্তিনাপুর থেকে অনেকটাই বাইরে, তাদেরকে দেওয়া হলো পাণ্ডবদেরকে, এবং হস্তিনাপুর যেটা মেন রাজ্য সেটা কৌরবদেরকে দেওয়া হলো। তো তারপরে পাণ্ডবরা সেই খণ্ডপ্রস্থে চলে এলো এবং সেখানে যখন আসার পর সেখানটা একটা বাঞ্জার জমিন যেটাকে বলছে, অর্থাৎ সেখানে কোনো রকম ভালো রকম ফসল হয় না, এরকম যে হয় না, কিছুই হয় না, বা জঙ্গল এরকম একটা জায়গা ছিল, সেখানে তাদেরকে রাজা করা হলো। তো সেই তার জন্য তাদের কোনো রাজমহলও সেখানে ছিল না। তখন অর্জুন আর শ্রীকৃষ্ণ অসুরকে ডেকেছিল, অর্থাৎ অসুর অর্থাৎ মায়া ওর নাম। তো তিনি একটা কিন্তু বড় আর্কিটেক্ট ছিল সেই সময়কার, তাকে বলা হতো। তো সেই আর্কিটেক্ট মায়া যেটাকে বলছে অসুর, তো সেই তার রাজমহলটাকে তৈরি করেছিল, আর এমনভাবে রাজমহলটা তৈরি করেছিল যেটা একদম ম্যাগনিফিকেন্স যাকে বলছে, বা এতটাই চোখ ধাঁধানো, অর্থাৎ সব কিছু, ও যেহেতু মায়া ছিল সব কিছু এমনভাবে তৈরি করেছিল, সব কিছু অরিজিনাল মনে হলেও কিন্তু মানে চোখে সবাই অরিজিনাল দেখতো, কিন্তু আদৌ ভেতরে কি আছে না আছে সেটা কিছুই জানতো না। এত সৌন্দর্য তার ছিল সেই রাজমহলের, সেই রকম রাজমহল তৈরি করেছিল। এবং সেই রাজমহলে যেটা নাম দিয়েছিল ইন্দ্রপ্রস্থ, এবং সেখানেই সবাইকে ইনভাইট করা হয়েছিল, যেখানে অনেক দেব এসেছিল, গন্ধর্ব এসেছিল, অনেক ঋষিমণি এসেছিল, অনেক রাজা এসেছিল, এবং সেখানেই নারদকেও ইনভাইট করা হয়েছিল এবং নারদও সেখানে এসেছিল সেই ইন্দ্রপ্রস্থ দেখতে। তখনই নারদ এবং যুধিষ্ঠিরের মধ্যে তাদের কথোপকথনটা শুরু হয় এবং নারদ যুধিষ্ঠিরকে অনেক প্রশ্ন করে সেখানে, এবং যুধিষ্ঠির তার উত্তর দেয় একটা, যেহেতু ও
একটা রাজ্য ও পেয়েছে, সেই রাজ্যের সে রাজা, সেহেতু একটা রাজ্যের কি কি কর্তব্য, একটা রাজ্য পরিচালনা করার জন্য কত মানে সম্রাটকে কত কিছু স্যাক্রিফাইস করতে হয়, এই রকম ব্যাপারটা পুরো সব কিছু বোঝানোর জন্য এবং তাকে তুলে ধরার জন্য বা তার কর্তব্য কি সেটা বোঝানোর জন্যই কিন্তু নারদ সেখানে এসেছিল। সাথে দেবতারা পাঠিয়েছিল, কি কে পাঠিয়েছিল সেটা আরও আছে ডিটেলসে, ও বলা যায়, বলছি না আর কি। তো সেহেতু নারদ এখানে যুধিষ্ঠিরকে সেই বেসিসেই কোশ্চেনগুলো করেছিল। তো ফার্স্ট কোশ্চেন কি করেছিল, যে আর ইউ ইউজিং দ্য ওয়েলথ অফ ইয়োর কিংডম ফর গুড কজ। তো এখানে বলছে যে আপনি যে আপনার কাজের মানে রাজ্যের সম্পদগুলো ভালো কারণে ব্যবহার করছেন কি আপনি, মানে এটাই নারদ যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করছে যে আপনি কি আপনার রাজ্যের সম্পদ ভালো কারণে ব্যবহার করছেন। সেকেন্ড প্রশ্নতে জিজ্ঞাসা করছে ডাজ ইউর মাইন্ড ওয়ার্ক ওয়েল হোয়েন ইউ এনজয় দ্য প্লেজার অফ দিস ওয়ার্ল্ড। তো যখন আপনি এই পৃথিবীর আনন্দ উপভোগ করেন তখন আপনার মন কি ভালো কাজ করে, এই প্রশ্নটা নারদ যুধিষ্ঠিরকে করেছে। তো যুধিষ্ঠির শুনেছে এবং আনসার করেছে যে কি বলছে, যুধিষ্ঠির আস্ক নারদ, ও গ্রেট সেজ ইউ হ্যাভ ট্রাভেল দ্য থ্রি ওয়ার্ল্ডস, টেল মি হ্যাভ ইউ কাম অ্যাক্রস প্লেস দ্যাট এ বিউটিফুল অ্যাজ দিস ওয়ান। টু দিস নারদ রেসপন্ড ডিয়ার যুধিষ্ঠির তার আগে কি বলছে যে যুধিষ্ঠির বলছে, এখানে যুধিষ্ঠির উত্তর দিয়েছে যে নারদকে যেটা বলেছে আর কি, যে হে মহান ঋষি, অর্থাৎ নারদ যেহেতু একজন ঋষিমণি ছিল, তো বলছে হে মহান ঋষি, আপনি তো তিন জায়গা ভ্রমণ করে মানে তিন জগৎ ভ্রমণ করেছে। এখানে তিন জগৎ বলতে স্বর্গ, মর্ত্য এবং পাতালকে বলা হয়েছে। তো তিন জগৎ ভ্রমণ করেছেন, আমাকে বলুন আপনি কি এমন একটি প্রাসাদ দেখেছেন, যে এইরকম প্রাসাদ দেখেছেন যে এত সুন্দর। এটা যুধিষ্ঠির নারদকে বলল। নারদ কি বলছে, ডিয়ার যুধিষ্ঠির, আই হ্যাভ নট সিন এনি প্লেস অন আর্থ দ্যাট ইজ রিচ ইন স্প্লেন্ডর অ্যাজ ইয়োর্স। তো নারদ বললেন যে আমি পৃথিবীতে এমন কোনো প্রাসাদ দেখিনি যা আপনার মতো জাঁকজমক ও সমৃদ্ধ। অর্থাৎ এখানে নারদ যে প্রথমেই বললাম যে ওদের কিন্তু কথাবার্তা একটা আলংকারিক কথাবার্তা। ও বলল যে আপনি কি তিন জগতে কোনো কিছু দেখেছেন প্রাসাদ, কিন্তু নারদ বলছে পৃথিবীতে দেখেনি, তার মানে পৃথিবীর বাইরে নিশ্চয়ই রয়েছে, এরকম তাদের কথোপকথন চলছিল। 5 নম্বর পয়েন্ট বলছে হাউএভার দেয়ার আর প্যালেস ইন আদার ওয়ার্ল্ড দ্য মোর বিউটিফুল লাইক দ্য প্যালেস অফ ইন্দ্র, বরুণ, যম, কুবের অ্যান্ড ব্রহ্মা। তো এখানে নারদ অ্যাকচুয়ালি বলতে চেয়েছেন যে পৃথিবী ব্যতীত অন্যান্য জগতে আরও সুন্দর সুন্দর প্রাসাদ রয়েছে, যেমন ইন্দ্রর প্রাসাদ, বরুণ, যম, কুবের এবং ব্রহ্মার প্রাসাদ। অর্থাৎ নারদ কি বলেছে, যে নারদ ওয়েন্ট টু দ্য এক্সপ্লেন ফিজিক্যাল ফিচার্স অফ ইজ দোজ প্যালেস অ্যান্ড দ্য পিপুল হু ইনহ্যাবিটেড দেম। তো অর্থাৎ নারদ যুধিষ্ঠিরের প্রাসাদের প্রতীতি এবং প্রজাদের শারীরিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে চেয়েছেন। অর্থাৎ তিনি এই প্রশ্নের মাধ্যমে এটাই যুধিষ্ঠিরকে বোঝাতে চেয়েছেন যে প্রাসাদের প্রতীতি সেটা কি কি কারণে তৈরি করা হলো, বা তার করার রাজ্যের যে পরিচালনা করার ক্ষেত্রে সেটা কতটা ভূমিকা পালন করবে, এবং প্রজারা কতটা শারীরিক দিক থেকে সুস্থ থাকছে, বা তাদের বৈশিষ্ট্য কীরকমভাবে এটা কম্বাইন করছে, এরকম ব্যাপারে পুরোটাই কিন্তু রাজ্যের জনকল্যাণের ক্ষেত্রে এটা কিন্তু নারদ কথাটা বলেছিল তাকে। তারপর বলছে 6 নম্বর পয়েন্টে, যুধিষ্ঠির অ্যাজ হিম ও সেজ you have mentioned in detail about the various people present in Indra palace. You mention the names of the Rishi Gandharva Dev present there. However, you mention only one king called Harishchandra who present in Indra's kingdom. Are there no other kings in Indra place? If not, why? How about my father Pandu? He was very wise and truthful king who never wavered from the path of dharma. Is he not in Indra kingdom? Where is he? তো এখানে অনেকগুলো প্রশ্ন করেছেন যুধিষ্ঠির নারদকে বলেছেন যে নারদ যখন ওই কথাটা বলল তখন নারদকে যুধিষ্ঠির বলছে, যে জিজ্ঞাসা করছে যে হে ঋষি, তুমি ইন্দ্রের প্রাসাদে উপস্থিত সমস্ত রাজা, গন্ধর্ব, দেব সবার সম্বন্ধে আলোচনা করলে, এমনকি রাজা হরিশ্চন্দ্রের কথাও বললে। তারা নাকি সবাই ইন্দ্রের রাজ্যে উপস্থিত রয়েছে। এখানে হরিশ্চন্দ্র বলতে পুরনো কথা এখানে তুলে ধরেছে, রাজা হরিশ্চন্দ্রের কথা বলা হয়েছে। তো একে নিয়েও আলাদা কথা গল্প রয়েছে, বা এর জীবনী রয়েছে, সেটা হরিশ্চন্দ্র সবাই অবশ্যই জানো হয়তো।
বা সবাই পড়েছো অবশ্যই জানো, কারণ আমাদের ইন্ডিয়ার মনে হয় ফার্স্ট ফিল্ম রাজা হরিশ্চন্দ্রই ছিল। ঠিক আছে, তো রাজা হরিশ্চন্দ্র সেই ইন্দ্রের রাজসভায় উপস্থিত রয়েছে। তো ইন্দ্রের রাজ্যে কি আর কোনো রাজা নেই? তো এখানে যুধিষ্ঠির নারদকে বলছে যে ইন্দ্রের রাজ্যে কি আর কোনো রাজা নেই? তাহলে কেন নেই, কেন আমার বাবা পাণ্ডু তিনিই বা কোথায় রয়েছেন? তাহলে এখানে যুধিষ্ঠিরের পিতা, যেহেতু সে ছোটবেলাতেই মারা গিয়েছে, মানে এরা যখন যুধিষ্ঠিররা পঞ্চপাণ্ডব যখন ছোট ছিল সেই সময়তেই তাদের পিতা মারা গিয়েছিল। তো সেই হেতু এখানে বলতে চেয়েছে, বা তাদের জন্মানোর আগেই মনে হয় মারা গেছিলো, যাই হোক আমি মনে পড়ছে না ঠিক। তো যাই হোক, তো সেই পাণ্ডু যেহেতু মারা গেছে সেহেতু বলছে যে সবাই যখন ইয়েতে আছে, দেবলোকে আছে বা স্বর্গে রয়েছে, তাহলে আমার বাবা পাণ্ডু কোথায় আছে? বা তিনি মানে তার পাণ্ডুর সম্বন্ধে ডেফিনেশন দিয়েছে যে তিনি ছিলেন, যে এখানে কি বলছে যে হাউ অ্যাবাউট মাই ফাদার পাণ্ডু, হি ওয়াজ ওয়াইস অ্যান্ড ট্রুথফুল কিং হু নেভার ওভার্ড ফ্রম দ্য পাথ অফ ধর্ম, ইজ হি নট ইন দ্য কিংডম হোয়ার ইজ হি? তো এখানে বলছে যে পাণ্ডু ছিলেন একজন অত্যন্ত জ্ঞানী সত্যবাদী রাজা, যিনি ধর্মের পথ থেকে কখনো বিচ্যুত হননি। তিনি কি ইন্দ্রের রাজ্যে নেই? তাহলে সে কোথায়? তাহলে এই প্রশ্নগুলো যুধিষ্ঠির করছেন কাকে? নারদকে করছেন। তা বলছে নারদ রিপ্লাই দিচ্ছেন, তো অর্থাৎ নারদ বলছেন যে যুধিষ্ঠির, হরিশ্চন্দ্র ওয়াজ নট অ্যান অর্ডিনারি কিং, হি অ্যাটেন্ড ইন্দ্রস প্যালেস বিকজ হি পারফর্ম দ্য গ্রেট যজনা কল্ড রাজসূয়, অর্থাৎ রাজসূয় যোজনা, যেটার কথা মনে হয় বেদ কিংবা ঋগ, যাই হোক কোনো এতে আছে, আমাদের নেটের সিলেবাসেই ফার্স্টের যে বেদের টপিক বা ঋক ঋক ঋণ যে টপিকগুলো রয়েছে ওখানে মনে হয় রয়েছে অবশ্য। তো এখানে বলছি রানদ রিপ্লাই এটাই দিয়েছে যুধিষ্ঠিরকে যে হরিশ্চন্দ্র একজন সাধারণ কোনো রাজা ছিলেন না, তিনি ইন্দ্রের প্রাসাদ লাভ করেছেন এই কারণে, কারণ তিনি মহান যে রাজসূয় যজ্ঞ, সেই যজ্ঞ তিনি করেছিলেন, যার জন্য তিনি হেভেনে বা ইন্দ্রের সভায় জায়গা করে নিয়েছেন। তা বলছে দ্য রাজসূয় ইজ গ্রেট স্যাক্রিফাইস দ্যাট কিং পারফর্মস টু বিকাম অ্যান এম্পিরর, দ্যাট ইজ দিস যজনা ইজ পারফর্ম আফটার গেটিং দ্য কনসারেন্স অ্যান্ড কনকিউরিং অফ কিং অফ অল রিজনস ইন পার্ট অফ দ্য কান্ট্রি। তো এখানে বলছে যে 8 নম্বর পয়েন্ট এটাই বলছে যে রাজসূয় যজ্ঞ সম্পর্কে বলেছে যে রাজসূয় যজ্ঞ হলো একটি মহান ত্যাগ, যা একজন রাজার সম্রাট হওয়ার জন্য করে থাকেন। অর্থাৎ একটা রাজা তার সম্রাট হওয়ার জন্য এই রাজসূয় যজ্ঞ করে থাকেন, অর্থাৎ সমস্ত অঞ্চলের রাজাদের সম্মতি এবং বিজয় লাভের পরই এই যজ্ঞ করা হয়। এই যজ্ঞটা অর্থাৎ রাজসূয় যজ্ঞটা মানে পুরো সেই দেশটার সবার সম্মতি থাকা দরকার, এবং হয়তো আবার সবাইকে যুদ্ধে পরাজিত বা তাদের মধ্যে অটোমেটিক তাদের সম্মতি বা তাদেরকে যুদ্ধে হারানোর পর সবার সম্মতিতে এই যজ্ঞ একমাত্র করতে পারে, তারপর সে বড় রাজা বা সম্রাট হিসাবে নিযুক্ত হয় সেই দেশের। তো সেইটা করেছিলেন কে? রাজা হরিশ্চন্দ্র। 9 নম্বর পয়েন্টে বলছে, তো সেই এটা করেছিল রাজা হরিশ্চন্দ্র, যার জন্য তিনি ইন্দ্রের সভায় আর কি স্থান পেয়েছেন। ওকে, তারপর 9 নম্বর পয়েন্ট বলছে নারদ টোল্ড বিফোর আই লেফট হেভেন টু কাম টু ইউর প্যালেস আই মিট ইউর ফাদার, হি গেভ মি এ মেসেজ টু সেন্ড ইউর ফাদার পান্ডু ডিজায়ার টু বি পার্ট অফ ইন্দ্র প্যালেস, ইফ ইউ পারফর্ম দ্য রাজসূয় ইউ অ্যালং উইথ ইউর অ্যানসেস্টর্স লাইক পান্ডু অ্যান্ড শান্তনু উইল অটোমেটিক্যালি অ্যাটেন ইন্দ্রস কিংডম। তো এখানে নারদ বলছে আমি তোমার প্রাসাদে আসার জন্য যখন স্বর্গ ত্যাগ করি বা করলাম, তখন আমি তোমার বাবার সঙ্গে অর্থাৎ পাণ্ডুর সঙ্গে দেখা করে এসেছি, এবং সে আমাকে তোমাকে একটা মেসেজ দিয়েছে বা বার্তা পাঠিয়েছে যে তোমার পিতা পাণ্ডু এবং শান্তনু বলতে ভীষ্মর পিতা বা পাণ্ডু তার পিতামহ, অর্থাৎ ওদের মানে পাণ্ডবদের বাবার পিতামহ ছিল শান্তনু। তো সেই শান্তনুর মতো তোমার পিতৃপুরুষেরা সবাই স্বর্গলাভ করবে যদি তুমি রাজসূয় যজ্ঞ করো, এটা তোমার বাবার ইচ্ছা। এবং এই বলার পর নারদ ইন্দ্রপ্রস্থ ত্যাগ করেন এবং সেখানে চলে যান সেখান থেকে। তো এখানে বলছে যে নারদ আর একটা কথা বলে এখানে তার ইন্দ্রপ্রস্থ ত্যাগ করেছিল, যে যদি মানে ও যখন পাণ্ডবে যুধিষ্ঠির যখন প্রশ্ন করলো যে আমার বাবা কোথায়, সে তো অনেক সত্যবাদী একজন ধার্মিক ছিলেন, কোনো সময় অধর্ম করেনি, তাহলে সে কোথায়? সে তো
সে কি স্বর্গে আছে না অন্য কোথাও আছে? তখন সেই পরিপ্রেক্ষিতে বলেছে যে নারদ বলছে যে তোমার বাবা স্বর্গে নেই, তোমার পিতৃপুরুষেরা কেউই স্বর্গে নেই, তারা তারা স্বর্গে অটোমেটিক যাবে তুমি যদি রাজসূয় যজ্ঞ পালন করো তবেই। ওকে, তা বলছে যুধিষ্ঠির স্টার্টেড পন্ডারিং নারদ ওয়ার্ডস, হি ওয়ান্টেড দ্য স্টিসফাই ফাদার্স ডিজায়ার, হি ওয়ান্টেড টু পারফর্ম রাজসূয়, হি কনভিন্সড হিজ মিনিস্টার অ্যান্ড হিজ ব্রাদার্স অ্যান্ড সাউট দেয়ার ওপিনিয়ন। তো তারপর যুধিষ্ঠির নারদের কথা চিন্তা করলেন এবং এবং সে তার বাবার ইচ্ছা পূরণের জন্য আগ্রহী হয়ে উঠলেন এবং রাজসূয় যজ্ঞ করার জন্য তিনি তার মন্ত্রীগণ এবং ভাইদের কাছে অনুমতি চাইলেন। তা বলছে thus from the above dialogue we see that Narad provides valuable insight into the persistent issue of governance and jurisprudence। অর্থাৎ এইভাবে উপরোক্ত সংলাপ থেকে যেটা দেখা যাচ্ছে যে নারদ শাসন এবং আইন শাস্ত্রের ক্রমাগত বিষয়ে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করেছেন। অর্থাৎ একটা মানে রাজ্য পরিচালনা করার জন্য তাকে কত বড় দায়িত্ব পালন করতে হবে এবং মানুষের কল্যাণের জন্য তাকে সব কিছু উৎসর্গ করতে হবে। একটা রাজা একটা রাজ্য পরিচালনা করার জন্য সে কখনো নিজের জন্য চিন্তা করতে পারবে না বা নিজের কথা ভাববে না, সে পুরো জনকল্যাণের জন্য তাকে যা যা করা দরকার তাকে যা কিছু হোক স্যাক্রিফাইস করা হোক সব কিছুই করতে হবে। এবং তার সাথে সাথে অন্যান্য তার যে সাংসারিক কাজ রয়েছে বা তার যে কোনো পরিবারের যে কোনো কাজ রয়েছে সেটাকেও তাকে বজায় রেখে চলতে হবে, তবেই তাকে চক্রবর্তী সম্রাট হিসাবে নিযুক্ত করা হবে বা মান্যতা দেওয়া হবে। তাহলে আমাদের এখনকার যে রাজ্য বা রাষ্ট্র পরিচালনা ক্ষেত্রে অনেকটাই কিন্তু অনুপ্রেরণা আমরা নিয়ে থাকি বা নিয়েছে। এবং তাহলে আগের যে রাজতন্ত্র ছিল এখন গণতন্ত্র হয়েছে ঠিকই, কিন্তু রাজতন্ত্র যেভাবে রাষ্ট্র পরিচালনা করতো একজন, এখনকার গণতন্ত্রের ফলে যে রাষ্ট্রের যে একজন নেতা নিযুক্ত হচ্ছে তাকেও কিন্তু ঠিক সেই ধর্মগুলোই পালন করতে হবে এবং সেভাবেই জনকল্যাণের জন্য যা যা করা দরকার সেই রকম অবশ্যই করতে হবে। যেটা নারদ এবং যুধিষ্ঠিরের মধ্যে যে ডায়ালেক্ট বা কথোপকথন কনভারসেশন রয়েছে তাদের দুজনের মধ্যে, এটা থেকে কিন্তু এটাই কনক্লুশন বেরোচ্ছে, অর্থাৎ সিদ্ধান্ত বেরোচ্ছে। তো এই কথাগুলোই এর জন্যই মানে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে পলিটিক্যাল ফিলোসফিতে এটাকে মহাভারতকে অ্যাড করা হয়েছে। এবং যুধিষ্ঠিরের কথাই কিন্তু এখানে বলা হয়েছে। যুধিষ্ঠির এমন একজন রাজা ছিলেন যে জীবনে কখনো মিথ্যা কথা বলেনি এবং অধর্ম কোনো কাজ করেছিলেন না, যার জন্য এখানে যুধিষ্ঠিরকে ধর্মরাজ বলা হয়। সে সবসময় ধর্মের পথে চলেছিলেন এবং তার ধর্মের জন্য তাকে যা যা করতে হয় সে সব কিছু করেছিলেন। তার জন্য তার জীবন যদি কোনো কারণে যেত তাতেও তিনি কিন্তু সম্মতি দিয়েছিলেন। তো সেই রকম বেসিসে নারদ কিন্তু তার জন্যই তার কাছে এসেছিলেন এবং তাদের মধ্যে যে কথোপকথন সে তাকে বুঝিয়েছিলেন যে তার কর্তব্যটা কী। এখানে সেটাই বলছে যে নারদ তাকে বুঝিয়েছে যে তার কর্তব্যটা কী, তার চক্রবর্তী সম্রাট সে হবে এবং হওয়ার পরেই বা তার মানে কর্তব্য কী, শুধুমাত্র জনহিতের জন্য নাকি রাষ্ট্রের অন্যান্য কাজের ক্ষেত্রেও তাকে উৎসর্গ করতে হবে তার শ্রমটা বা তার নিজেকে সম্পূর্ণ। ওকে, তো মহাভারত থেকে এই দুটো টপিক আমি মানে দুটো পার্টে আলোচনা করলাম। এখান থেকে মহাভারত টপিকটা কিন্তু পুরো গল্পের মতো, ঠিক আছে? তো এখানে গল্পের মতো যদি মনে রাখা যায় তাহলে অবশ্যই কোনো প্রবলেম হবে না, কারণ যেহেতু কোনো রকম কোনো কোটেশন মনে রাখতে হবে কিংবা কোনো কিছু এরকম কোনো ব্যাপার না। এটা জাস্ট বাস্তবের সঙ্গে যদি সেখানকার তুলনা করে এরকম ধরনের কোশ্চেন দেয়, আবার যে কে কী বলেছিল ওটার সঙ্গে তুলনা, এরকম ব্যাপারগুলো দেয় আর কি। তো গল্পের আকারে যদি মহাভারতের এই পুরো টপিকটা মনে করা যায় তাহলে অবশ্যই কোশ্চেনে কোনো রকম প্রবলেম হবে না বা সমস্যা হবে না। ওকে, থ্যাংক ইউ, আজকের মতো এইটুকুই।